হুম। নমস্কার। আমরা আজ একটু পুরনো সময়ে ফিরে যাব। সালটা মানে ১৯৪৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। হ্যাঁ, আর তার সাথে বাংলায় চলছে ভয়ঙ্কর মন্বন্তর। খাদ্যের অভাব, চারদিকে একটা ভয়, একটা চাপা আতঙ্ক। কলকাতা শহরটাও বেশ অশান্ত, ব্রিটিশ শাসনে। ঠিক এই রকম একটা সময়ের পটভূমিতেই আমাদের আজকের গল্প। গল্পটা নীলমাধব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। হ্যাঁ, নীলমাধব বছর ৩০-এর একজন যুবক, যুগান্তর পত্রিকায় রিপোর্টারের কাজ করেন। উন পরিবার বলতে তো বাবা মা গ্রামেই থাকেন। বাবা অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার। আর মা অসুস্থ। এক দিদি আছেন, তার বিয়ে হয়ে গেছে। তো নীলমাধবের রোজকার জীবনটা বেশ নিয়মমাফিক ছিল। গ্রাম থেকে সাইকেল চালিয়ে শহরে যাওয়া, হ্যাঁ, ওই মেঠো পথ ধরে অফিসে কাজ সেরে আবার সন্ধ্যায় ফেরা। কিন্তু সেদিন মানে যেদিনের গল্প আমরা বলছি, সেদিন অফিস থেকে ফিরতে বেশ রাত হয়ে গেছিল। আর যুদ্ধকালীন রাত মানে তো বুঝতেই পারছেন, অন্যরকম ব্যাপার। একদম রাস্তায় বেরোনোই ঝুঁকের। যখন তখন পুলিশি ঝামেলা, মিলিটারি টহল। জায়গায় জায়গায় চেকপোস্ট। তবে নীলমাধবের কাছে প্রেস কার্ড ছিল, যুগান্তরের রিপোর্টার। ও আচ্ছা, তাতে কিছুটা সুবিধে হয়েছিল বোধহয়। হ্যাঁ, ধর্মতলার চেকপোস্টে বিশেষ আটকাতে হয়নি, কিন্তু অন্য একটা সমস্যা দেখা দিল। কি সমস্যা? সাইকেলের যে টর্চটা ছিল ব্যাটারি চালিত, সেটার আলো ক্রমশ কমে আসছে। মানে ঝিমিয়ে পড়ছে আলোটা। ঠিক তাই তাড়াতাড়ি গ্রামে ফিরতে হবে। এমনিতেই রাত হয়েছে। শহরটা যেই পিছনে পড়ল, গ্রামের রাস্তায় ঢুকলেন যখন, হ্যাঁ, তখনই পরিবেশটা কেমন যেন বদলে গেল। অদ্ভুত একটা নিস্তব্ধতা। চারপাশটা খুব শান্ত, তাই না? আর কুয়াশাও ছিল বলছিলেন। হ্যাঁ, বেশ কুয়াশাচ্ছন্ন, থমথমে একটা ভাব। গ্রামে ঢোকার মুখে একটা খাল পড়ে, তাই তো? তার উপর একটা বাঁশের সাঁকো। হ্যাঁ, খালটা ধানসিঁড়ি নদী থেকে এসেছে শোনা যায়। খালটা দেখতে সাধারণ হলেও এর সাথে একটা পুরনো ভয়ঙ্কর ঘটনা জড়িয়ে আছে। ঠিক বছরখানেক আগেই কাছের দুটো গ্রাম, কুলতলি আর কাশীপুর, সেখানে জাতপাত জমি নিয়ে সাংঘাতিক দাঙ্গা হয়েছিল। আর সেই সময় নাকি এই খালে মানে খালের পাকে ৬টা মাথা কাটা দেহ পাওয়া গেছিল। ও বাবা, সাংঘাতিক ব্যাপার। খবরটা নীলমাধব নিজেই লিখেছিল কাগজের জন্যে। তাই ওই সাঁকোর কাছে এলেই বোধহয় ওর বুকের ভেতরটা একটু কেঁপে ওঠে। ওঠাটাই স্বাভাবিক। তো সাঁকোটা পার হওয়ার সময় মনে একটা অজানা ভয় কাজ করছিল। দূরে শুধু একটা কুঁড়ে ঘরের আলো টিমটিম করছে। হ্যারিকেনের আলো হবে হয়তো। আর চারপাশের গাছপালাগুলো, খেজুর, নারকেল, তাল গাছের ঝোপ, অন্ধকারে কেমন যেন ভুতুড়ে আকার নিয়েছে। রাতের শব্দ বলতে শুধু ঝিঝির ডাক। হ্যাঁ, একটানা ডেকে চলেছে, আর শুকনো পাতার খসখস আওয়াজ। মাঝে মাঝে ব্যাঙ ডাকছে। এই সময় হঠাৎ টর্চটা একবার নিভে গেল। হ্যাঁ, নিভে গিয়ে আবার জ্বলে উঠল, কিন্তু আলোটা আরও কমে গেছে। আর তখনই কি যেন একটা শুনলেন। মনে হলো খালের জল থেকে একটা ফিস ফিস শব্দ আসছে, অথবা একটা চাপা দীর্ঘশ্বাসের মতো। শুনেও কি থামলেন নীলমাধব? না, থামেনি। হয়তো পাত্তা দেয়নি, প্যাডেল চালিয়ে গেল। তখনকার গ্রামের সময়জ্ঞান তো অন্যরকম ছিল। সন্ধে ৬টা মানেই রাত, আর ৭টা বাজলে তো গভীর রাত। মধ্যরাতের নিস্তব্ধতাটাও কেমন যেন গাছ ছমছমে। নীলমাধবের মনেও ভয়টা দানা বাঁধছিল। নির্জন রাস্তা, চোর ডাকাত বা লুটেরার ভয় তো থাকেই। গ্রামের বাড়ি এখনো কিছুটা দূরে। তার আগেই পড়বে ওই ভট্টাচার্যদের আমবাগানটা। ওহ, ওই বিখ্যাত আমবাগান। দিনের বেলায় খুব সুন্দর দেখতে জায়গাটা। কিন্তু রাতের অন্ধকারে ওই বাগানটাই যেন ভয়াল। বিশাল বিশাল সব গাছ, তাই না? আম, জাম, কাঁঠাল, লিচু। তেঁতুল গাছও আছে। অন্ধকারে মনে হয় যেন এক একটা দৈত্য দাঁড়িয়ে। গাছের কালো ছায়াগুলো কেমন অদ্ভুত সব আকার নেয়। বাতাস নেই, তবু মনে হয় পাতার ফাঁক দিয়ে যেন কিছু একটা বয়ে যাচ্ছে। তিথিটা বোধহয় অমাবস্যার কাছাকাছি ছিল। ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে আবার শেয়ালের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। প্যাঁচাও ডাকছে থেকে থেকে। বাগানের ভেতরে ঢোকার পর অন্ধকারটা যেন আরও চেপে বসল। হ্যাঁ, আর টর্চের আলোটাও একেবারে টিমটিমে হয়ে গেছে। নীলমাধবের তখন মনে হচ্ছিল এই বুঝি আলোটা নিভে যায়। আরও নিবলে তো ওই বাগানে পথ খুঁজে পাওয়াই মুশকিল। তার ওপর সাপের ভয়টাও ছিল। ওই অঞ্চলে গন্ধগোকুল যেমন আছে, তেমনি বিষধর কালাচও আছে। বুকের ভেতরটা তখন নিশ্চয়ই জোরে ধক ধক করছে। হ্যাঁ, খুব। মনে মনে মহাদেবের নাম জপ করতে শুরু করলো, আর সাইকেলের গতি বাড়িয়ে দিল। মানে যত তাড়াতাড়ি সম্ভব বাগানটা পেরোতে হবে। এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। কয়েক মিনিট যেন দম বন্ধ করে সাইকেল চালালো। তারপর হঠাৎ করেই বাগান শেষ, খোলা রাস্তায় এসে পড়ল। হ্যাঁ, আর ঠান্ডা বাতাসের একটা ঝাপটা মুখে লাগতেই যেন প্রাণ ফিরে পেল।
একটা মুক্তির অনুভূতি। যাক, বাগানটা পেরোনো গেছে, সামনেই এবার বাঁশবাগানটা। এই বাঁশবাগান পেরোলেই গ্রামের শুরু। ডান দিকে খালটা বয়েই চলেছে। কিন্তু এই বাঁশবনের ধারের কাঁচা রাস্তাটা, এটা নিয়ে তো গ্রামে নানা কথা শোনা যায়। হ্যাঁ, লোকে বলে রাস্তাটা নাকি খুব একটা ভালো নয়, রাতে অনেকে এদিকে আসতে চায় না। যদিও দিনের বেলায় নীলমাধব এখানেই বন্ধুদের সাথে আড্ডা দেয়, মাছ ধরে। কিন্তু রাতের অন্ধকারে ওই পরিচিত বাঁশ বনটাও কেমন যেন অন্যরকম লাগছে, রহস্যময়। আর ঠিক তখনই ওই দৃশ্যটা চোখে পড়ল। হ্যাঁ, বুকটা ধড়াস করে উঠল। রাস্তার পাশে একটা বিশাল মরা ডুমুর গাছ। বাজ পড়ে মরে গেছিল গাছটা। হ্যাঁ, একেবারে কঙ্কালসার চেহারা, শুকনো ডালপালাগুলো আকাশের দিকে বাড়ানো। আর ওই মরা গাছের গুড়ির কাছে আবছা অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। একজন মেয়ে, ঠিক বোঝা যাচ্ছে না বয়স কত, কিশোরী না যুবতী। পরনে একটা সাদা শাড়ি, কিন্তু ময়লা মতো। চুলগুলো এলোমেলো, পিঠ ঢেকে আছে। রাস্তার দিকে পিছন ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছে না। এত রাতে এই নির্জন জায়গায় একা একটা মেয়ে। নীলমাধবের গলাটা শুকিয়ে কাঠ। সাইকেল থামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কি করবে ভাবছে। ভয় করছে না মেয়েটার, নাকি অন্য কিছু? ভাবল চুপচাপ পাশ কাটিয়ে চলে যাবে, নাকি একবার জিজ্ঞাসা করবে। শেষ পর্যন্ত কৌতূহলটাই জিতল। সাইকেল থেকে নামল, কাঁধের ঝোলা ব্যাগটা ঠিক করে নিল, তারপর সাবধানে এগোলো মেয়েটার দিকে। আর তখনই নাকে এলো একটা অদ্ভুত মিষ্টি গন্ধ। কিসের গন্ধ? রজনীগন্ধা, গাঁধা আর কিছু অচেনা বনফুলের মেশানো একটা গন্ধ, খুব মিষ্টি। বুকের ভেতরটা তখনও দুরু করছে, তবু এগিয়ে গেল। মেয়েটা একইভাবে দাঁড়িয়ে। নীলমাধব একটু কাছে গিয়ে গলা খাঁখারি দিল। তারপর বলল, কে তুমি? এত রাতে এখানে একা কি করছো? কোনো উত্তর নেই। মেয়েটা নড়ল না। নীলমাধব আবার বলল, এই যে শুনছেন, আপনাকেই বলছি। সাইকেলের টর্চের আলোটা তখনও টিমটিম করে জ্বলছে। সেই আলোতে মেয়েটা খুব আস্তে আস্তে ঘুরে তাকালো। আর মেয়েটাকে দেখেই নীলমাধব একেবারে থমকে গেল। কেন? কি দেখল? অপূর্ব সুন্দরী, এত সুন্দর মুখ সে আগে দেখেনি। টানা টানা বড় চোখ, কিন্তু ভীষণ গভীর আর বিষণ্ণ। ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ি। এলোমেলো চুলগুলো কাঁধের উপর এসে পড়েছে। আর হাতে ধরা একটা ফুলের মালা। ফুলের মালা? কি ফুলের? ওই যে গন্ধটা পাচ্ছিল, সেই ফুলের। সাদা রজনীগন্ধা আর হলুদ গাঁদা দিয়ে গাঁথা। নীলমাধব তো অবাক, কয়েক মুহূর্ত কথাই বলতে পারল না। তারপর একটু সামলে নিয়ে বলল, এই অন্ধকারে এমন নির্জন জায়গায় হাতে ফুলের মালা নিয়ে, মানে কিছু বুঝলাম না, এটা তো নিরাপদ নয় আপনার জন্য। মেয়েটা খুব আস্তে করে জবাব দিল, বিনা কারণে কেউ তো এমন জায়গায় দাঁড়ায় না, তাই না? কণ্ঠস্বরে যেন অনেক দুঃখ জমে আছে। নীলমাধবের মায়া হলো, বলল, কারণটা কি জানতে পারি, যদি কিছু মনে না করেন? মেয়েটা মাথা নিচু করল, কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ জেনে আপনার হয়তো কৌতূহল মিটবে, কিন্তু আমার বুকের ভেতরের যে শূন্যতা, যে দুঃখ, তার ভাগ তো কেউ নিতে পারবে না। নীলমাধব বলল, তবু দুঃখ ভাগ করলে নাকি মন হালকা হয়। মেয়েটা ঠোঁটের কোণে কেমন একটা ম্লান হাসি দেখা গেল, চোখের কোণটা যেন ভিজে উঠল একটু। তারপর সে হাতের মালাটা নীলমাধবের দিকে এগিয়ে দিল। মালাটা? নীলমাধবকে। হ্যাঁ। বলল, এই মালাটা আপনি রাখুন, নিজের কাছে রাখুন, সরাবেন না, কালের দরকার হবে। দরকার হবে? কিসের দরকার? মেয়েটা বলল, কাল এমন একজনের সঙ্গে আপনার দেখা হবে, যার কপালের ডান দিকে ছোট্ট একটা কালো আঁচিল আছে, দয়া করে মালাটা তার গলায় পরিয়ে দেবেন। এ কেমন কথা? নীলমাধব তো কিছুই বুঝতে পারল না। কে এই মেয়ে, কার কথা বলছে, কেনই বা নীলমাধবকে এই দায়িত্ব দিচ্ছে? কিন্তু মেয়েটার গলার স্বর, ওর চোখের দৃষ্টি, তাতে এমন কিছু ছিল যে নীলমাধব কোনো প্রশ্ন করতে পারল না। প্রায় যেন ঘোরের মধ্যে হাত বাড়িয়ে মালাটা নিল, তারপর কাঁধের ব্যাগ খুলে সাবধানে ভেতরে রাখল। মেয়েটা এবার যেন একটু হাসল, বলল, আচ্ছা আমি এখন যাই, দেখা হবে খুব শীঘ্রই। বলেই সে ঘুরে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করল। নীলমাধব যেন সম্বিত ফিরে পেল, প্রায় চেঁচিয়ে জিজ্ঞাসা করতে গেল, আপনার নাম, বাড়ি কোথায়, আবার দেখা হবে বলছেন মানে? মেয়েটা ততক্ষণে কয়েক পা চলে গেছে, শুধু একবার ঘাড় ঘুরিয়ে শান্ত গলায় বলল, পৃথিবীটা তো গোল, তাই না? ঘুরতে ঘুরতে ঠিক দেখা হয়ে যাবে, আসি। বলেই সে বাঁশবনের ঘন অন্ধকারে মিলিয়ে গেল। নীলমাধব কিছুক্ষণ সেখানে একা দাঁড়িয়ে রইল। চারদিকে সেই মিষ্টি গন্ধটা তখনও হালকা ভাসছে। তারপর ঘোর কাটতে সাইকেল তুলে বাড়ির দিকে রওনা দিল।
ব্যাগের ভেতরের মালাটার কথা ভাবতে ভাবতে। বাড়ি যখন পৌঁছলো তখন অনেক রাত। উঠোনে বাবা তখনও বসে আছেন একটা চেয়ারে। ছেলেকে দেখে এগিয়ে এলেন, চিন্তিত মুখে বললেন, এত রাত করলি যে, একা ফিরতে ভয় করেনি? সময়কাল ভালো না। নীলমাধব সংক্ষেপে বলল, অফিসের কাজের চাপ ছিল। বাবা বললেন, মা খাবার বেড়ে অপেক্ষা করছেন। ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে খেতে বসল নীলমাধব। খিদেও পেয়েছিল, কিন্তু মনটা ভালো নেই। বারবার ওই মেয়েটার মুখ, ওর চোখ, ওই মালাটার কথা মনে পড়ছে। কোনো মতে খাওয়া শেষ করে নিজের ঘরে গেল, বিছানায় বসল। তারপর ব্যাগ থেকে মালাটা বের করল, রজনীগন্ধা আর গাঁদা। হাতে নিতেই সারা ঘরটা সেই অদ্ভুত মিষ্টি গন্ধে ভরে গেল, কেমন যেন একটা নেশা ধরানো গন্ধ। মালাটা চোখের সামনে ধরে দেখছিল, ফুলগুলো তখনও কি আশ্চর্য রকম তাজা। আর ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস ঘটল। কি ঘটল? চোখের সামনে হঠাৎ যেন একটা দৃশ্য ভেসে উঠল, একটা মৃতদেহ। মৃতদেহ? কার? চেনা যাচ্ছে না। চুলগুলো মুখে এসে পড়েছে, চোখ উল্টে গেছে, ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়াচ্ছে, আর ওই মরা হাতে ধরা ঠিকই মালাটাই। কি ভয়ঙ্কর! ভয়ে নীলমাধবের হাত থেকে মালাটা খসে মাটিতে পড়ে গেল। আর পড়ার সাথে সাথে ওই মিষ্টি গন্ধটা উবে গেল। তার বদলে ঘরটা ভরে গেল পচা মাংসের একটা ভয়ঙ্কর দুর্গন্ধে। কি সাংঘাতিক! নীলমাধব আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর যখন চোখ খুলল, তখন সব স্বাভাবিক। হ্যাঁ, মালাটা মাটিতে পড়ে আছে, ফুলগুলো তেমনই তাজা, পচা গন্ধটাও নেই। কিন্তু ঘরটা একটা অদ্ভুত ঝাঝালো গন্ধ রয়ে গেছে। ফুলের গন্ধ না, পচা গন্ধও না। শরীরটা খুব ক্লান্ত লাগছে, তখন ঘুম পাচ্ছে খুব। আর তখনই কানের পাশে যেন ফিসফিস করে কেউ বলল। কে বলল? সেই মেয়েটা। হ্যাঁ, মনে হলো তারই গলা। বলল, ভুলে যাবেন না কিন্তু, কি বলেছিলাম মনে থাকবে তো? নীলমাধব ঘুমের ঘুরেই হয়তো বলল মনে আছে, তারপরই গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুম যখন ভাঙল তখন ভোর হয়ে গেছে, জানলা দিয়ে আলো আসছে। কিন্তু শরীর মন দুটোই যেন খুব ভারী লাগছে। চোখটা ঘুরিয়ে দেখল টেবিলের উপর সেই মালাটা রাখা। আর মালাটা? আশ্চর্য, ফুলগুলো একটুও ম্লান হয়নি, সারা রাত পরেও একদম টাটকা। রজনীগন্ধার কলিগুলো যেন এখনই ফুটবে। ঠিক তখনই দরজায় বাবা ডাকলেন। কি খবর? অফিস থেকে লোক এসেছিল খুব ভোরে। নিশুতিপুর গ্রামে নাকি কাল রাতে খুব গন্ডগোল হয়েছে। নিশুতিপুর? সে তো পাশের গ্রাম। কি হয়েছে? দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, অনেক খুন, লুটপাট। ম্যানেজার খবর পাঠিয়েছে নীলমাধবকে আজই সেখানে যেতে হবে রিপোর্ট করতে। ছুটি বাতিল। ওহ, বেচারা, ছুটিটাও গেল, শরীরটাও ভালো নেই। হ্যাঁ, মনটাও খারাপ হলো। কিন্তু অফিসের হুকুম, তৈরি হতে লাগলো। বেরোনোর আগে আবার চোখ গেল মালাটার দিকে। মেয়েটার কথাগুলো আবার মনে পড়ল। কি মনে হলো কে জানে। একটা দায়িত্ববোধ থেকে মালাটা তুলে ব্যাগে রেখে দিল। তারপর সাইকেলে করে রওনা দিল নিশুতিপুরের দিকে। নিশুতিপুরের কাছাকাছি যেতেই বাতাস কেমন ভারী হয়ে এলো। পোড়া গন্ধ, বারুদের গন্ধ, কান্নার আওয়াজ। গ্রামের ভেতরে ঢুকে মনে হলো যেন শ্মশানে এসে পড়েছে। পোড়া ঘর, ধোঁয়া উঠছে। আর তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ, বীভৎস দৃশ্য। ফটোগ্রাফার ছবি তুলছে, নীলমাধব নোটবুকে সব লিখছে, কিন্তু মনটা খুব খারাপ। একটার পর একটা মৃতদেহ দেখছে সে। দেখতে দেখতে হঠাৎ একটা সামনে এসে থমকে দাঁড়ালো। কেন? কি দেখল? দেহটা বেশ পুড়ে গেছে, কিন্তু মুখের খানিকটা অংশ দেখা যাচ্ছে। আর সেই মুখের দিকে তাকিয়েই নীলমাধবের শিরোদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কি ছিল মুখে? লোকটার কপালের ডান দিকে ভ্রুর ঠিক ওপরে একটা স্পষ্ট কালো আঁচিল। আঁচিল? সেই আঁচিল? হ্যাঁ, কাল রাতের মেয়েটার কথাগুলো মনে পড়ল। কাল একজনের সঙ্গে দেখা হবে, কপালের ডান দিকে আঁচিল থাকবে, চিনে নেবেন। গলা শুকিয়ে গেছে, হাত কাঁপছে। কাপা হাতে ব্যাগ থেকে মালাটা বের করলো। মালাটা তখনও তাজা, একদম টাটকা, সুগন্ধে ভরা। কোনো দ্বিধা না করে একটা অদ্ভুত টানে সে নিচু হয়ে ওই মৃত মানুষটার গলায় মালাটা পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার পর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। একটা অদ্ভুত কষ্ট আর শান্তি একসাথে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আর মনে হলো মৃত মানুষটার মুখে যে যন্ত্রণার ছাপ ছিল সেটা যেন একটু কমে গেল, একটা প্রশান্তি ফুটে উঠল। কিন্তু কেন? কে এই লোক? কে ওই মেয়ে? কি সম্পর্ক? কিছুই মাথায় আসছে না নীলমাধবের। যখন সে ওই শ্মশানের মতো জায়গায় বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে, তখনই ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটা পাগলের চিৎকার শোনা গেল। পাগল?
কি বলছে? চেঁচাচ্ছে, মরে গেছে, সব মরে যাচ্ছে, হু হু। যারা মরে গেছে তারাই বেঁচে গেছে। একটা শীর্ণ চেহারার পাগল, ময়লা ধুতি পরা, উস্কো খুস্কো চুল, চোখ লাল, টলতে টলতে এগিয়ে এলো। এসে দাঁড়ালো নীলমাধবের সামনে, তারপর আঙুল দিয়ে ওই মালা পরানো দেহটা দেখালো। কি বলল পাগলটা? হেসে বলল, এ যে বাবু, দেখছেন, এ শুধু মানুষ ছিল না বাবু, এ ছিল আগুন। ফিরেঙ্গিদের ঘুম কেড়ে নিয়েছিল, রাতের অন্ধকারে বারুদান্ত দেশের জন্য। তার মানে লোকটা বিপ্লবী ছিল? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। পাগলটা আপন মনেই বলে চলল, ওর একটা মেয়ে ছিল বাবু, ওই একটাই রক্তের বাঁধন। মেয়েটা, পাগল মেয়েটা, রোজ বিকেলে মালা গাঁথত। মালা গাছতো? বলতো, বাবা যেদিন ফিরেঙ্গিদের হারিয়ে ফিরবে সেদিন এই মালাটা বাবার গলায় দেবে। কিন্তু বাবা তো আর ফিরল না, মালাটাও দেওয়া হলো না। বলতে বলতে পাগলের গলা ধরে এলো। তারপর হঠাৎ নীলমাধবের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, আপনি দেখেছেন তাকে? আমার সে মেয়েটাকে দেখেছেন? তার বাবার মালাটা কি? কথা শেষ করল না, আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি জানি সে কোথায়। কাঁদছে নিশ্চয়ই, আমি যাই, ডেকে আনি, বাবাকে দেখবে তো। বলেই হিহি করে হাসতে হাসতে আবার ধ্বংসস্তূপের মধ্যে দৌড়ে চলে গেল। নীলমাধব কিছুই বুঝল না, শুধু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। অফিসে রিপোর্ট জমা দিয়ে যখন নীলমাধব ফিরছে তখন বিকেল গড়িয়ে গেছে। শরীর মন দুটোই খুব ক্লান্ত। আবার সেই খালপাড়ের কাঁচা রাস্তা, সেই বাঁশবন। কিন্তু আজ জায়গাটা অন্যরকম। দূরে বেশ কিছু লোক জমেছে, উত্তেজিত কথাবার্তা শোনা যাচ্ছে। সাইকেল থামিয়ে এগিয়ে গেল সে। ভিড়ের মধ্যে গ্রামের ধীরেন কাকাকে দেখতে পেল। জিজ্ঞাসা করলো, কি হয়েছে কাকা, এত ভিড়? ধীরেন কাকা ফিসফিস করে বললেন, শুনলাম ব্রিটিশ সিপাহীরা কাল রাতে কাদের যেন মেরে খালে ফেলে দিয়েছে। লাশগুলো এই বাঁকের মুখে আটকে আছে। নীলমাধবের বুকটা আবার কেঁপে উঠল। ভিড় ঠেলে খালের ধারে গেল। কাদা আর পচা জলের মধ্যে কয়েকটা মৃতদেহ। হঠাৎ চোখ আটকে গেল একটার দিকে। কাদার মধ্যে প্রায় ডুবে আছে একটা মেয়ের দেহ। সাদা শাড়িটা ছেঁড়া, শরীরে আঘাতের চিহ্ন। নীলমাধব আস্তে আস্তে এগিয়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মেয়েটার মুখটা কাদামাখা হলেও প্রায় অক্ষত। আর সেই মুখটা দেখেই নীলমাধবের সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। কে? কে ও? সেই মেয়েটা, কাল রাতে সেই মেয়েটা যার হাতে ছিল ফুলের মালা। তার মানে কাল রাতে নীলমাধব যার সঙ্গে কথা বলেছিল, যার থেকে মালা নিয়েছিল, সে আসলে মানুষ ছিল না। হ্যাঁ, সে ছিল একটা আত্মা, এক অতৃপ্ত আত্মা, যে তার মৃত বিপ্লবী বাবার গলায় শেষ মালাটা পরাতে চেয়েছিল। আর সেই ইচ্ছাটা পূরণ হলো নীলমাধবের হাত দিয়ে। সমস্ত ঘটনাটা এবার পরিষ্কার হলো। মেয়েটার আত্মা এসেছিল তার বাবার প্রতি শেষ কর্তব্যটুকু করতে। নীলমাধব আর দাঁড়িয়ে থাকতে পারল না। খালের ধারের কাদার মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে জল পড়ছে। মনে পড়ল মেয়েটার কথাগুলো। কাল একজনের সঙ্গে দেখা হবে, মালাটা তার গলায় পুরিয়ে দেবেন। পৃথিবীটা গোল, নিশ্চয়ই দেখা হবে। কথাগুলোর মানে এবার স্পষ্ট হলো। নীলমাধব ভাবছিল ইতিহাসে কত যুদ্ধের কথা লেখা থাকে, কিন্তু এই সব ব্যক্তিগত বলিদান, এই না বলা ভালোবাসা, অপূর্ণ ইচ্ছে, এগুলো তো হারিয়েই যায়। সে নিজে সাক্ষী রইল এই অদ্ভুত ঘটনার। সে আর শুধু রিপোর্টার রইল না। কাদার মধ্যে পড়ে থাকা মেয়েটির মুখেও যেন একটা শান্তি দেখতে পেল সে, তৃপ্তির ছায়া। কিছুক্ষণ পর নীলমাধব উঠে দাঁড়ালো। কাঁধের ব্যাগটা খালি, মালাটা নেই। কিন্তু বুকের ভেতরে রয়ে গেল অন্য এক মালা, ভালোবাসা, ইতিহাস আর চোখের জলে গাঁথা। সে গ্রামের দিকে হাঁটা দিল।